আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বর্তমান বিশ্বময় এক মহা দুর্যোগের কাল অতিক্রান্ত করছে। এই সময়ে আমাদের ভালো থাকার কথা নয়, তারপরে আমাদের ভালো থাকতে হবে। আমরা যে যেখানে আছি আমরা নিরাপদ থাকি এবং থাকার চেষ্টা করি। তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমরা সবাই পড়াশোনার মধ্যে থাকবা, এটাই আমাদের চাওয়া। আজ তোমাদের আমি একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হলো কবি সুফিয়া কামালের তাহারেই। কবি সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেন। নারী অগ্রগতি বা নারী আন্দোলনের বা নারী প্রগতির দিকে যে মহিলা বা নারী বা কবি সাহিত্যিক অগ্রগণ্য ছিলেন, তাদের মধ্যে কবি সুফিয়া কামাল অন্যতম। তিনি নারী অগ্রগতির জন্য আজীবন সংগ্রাম করেছেন। কবি সুফিয়া কামালের সমসাময়িক সময়ে ভারতবর্ষে নারীদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না। তাদের ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকতে হতো। তারা বর্তমান সময়ের মতো বাইরে চলাফেরা কাজকর্ম করতে পারত না। কবি সুফিয়া কামাল এই নারীদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য আমরণ সংগ্রাম করে গেছেন এবং আমরা নারীদের সেই স্বাধীনতা ভোগ করার যে দৃশ্য বর্তমানে দেখতে পাচ্ছি, তা এই সব মনীষীদেরই কর্মকাণ্ডের ফল। কবি সুফিয়া কামাল তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি অনেক জ্ঞানের অধিকারী, অনেক স্বশিক্ষিত মানুষ হিসেবে আমরা তাকে চিনি। কবি সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সাজের মায়া, উদ্যত পৃথিবী, কেয়ার কাটা ইত্যাদি। এছাড়া তিনি আরও অনেক ধরনের সাহিত্য রচনা করেছেন। সুফিয়া কামাল তার সাহিত্যিক জীবনে অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন। 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক ইত্যাদি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। কবি সুফিয়া কামাল 1999 সালের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। এই ছিল কবির জীবনের সারসংক্ষেপ। এরপর আমরা কবিতার মধ্যে আলোচনা করতে যেও কবির জীবনের কিছু অংশ আমরা পাবো, সেখানে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজ কবি সুফিয়া কামালের লেখা তাহারেই পড়ে মনে কবিতাটি সম্পর্কে আলোচনা করব এবং পড়ব। কবিতাটি আলোচনার পূর্বে আমরা দেখি কবিতাটি কোন ধরনের। আমরা যে কবিতাটি আলোচনা করব এটি একটি সংলাপ নির্ভর কবিতা, অর্থাৎ আমরা এই কবিতার মধ্যে কথোপকথন পাব। কবি এবং কবি ভক্ত দুজনের কথোপকথনের মধ্য দিয়েই কবিতাটির সমাপ্তি ঘটেছে। তাই আমরা এই কবিতাটিকে সংলাপ নির্ভর কবিতা হিসেবে উল্লেখ করতে পারি। তাহলে আজ আমরা আলোচনা করি কবিতাটি। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। আমরা জানি প্রকৃতিতে যখন ফাগুন আসে অর্থাৎ বসন্ত আসে, আমরা জানি বসন্ত, ফাগুন, ফাল্গুন, চৈত্র মূলত বসন্তকাল। আর বসন্তে আমাদের দেশের প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়, ফুলে ফুলে চারিদিকে ভরে যায়, অর্থাৎ সবার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, ভালো লাগার অনুভূতি কাজ করে। কবি ভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়,
অর্থাৎ পৃথিবীতে, ধরা বলতে পৃথিবী, অর্থাৎ এখানে ধরা অর্থে আমাদের এই দেশকে বোঝানো হয়েছে, প্রকৃতিকে বোঝানো হয়েছে, সর্বময় প্রকৃতিকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রকৃতিতে ফাগুন এসেছে, কিন্তু তুমি নীরব কেন? তুমি বসন্তকে বন্দনা করে বরণ করবে না? কইল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তখন কবি ভক্তকে উদ্দেশ্য করে উত্তর করছেন। তার স্নিগ্ধ চোখ তুলে কবি ভক্তকে উদ্দেশ্য করে বলছেন, দক্ষিণের দুয়ার কি খোলা হয়েছে? অর্থাৎ আমরা জানি যে বসন্তকালে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, আর আমরা দক্ষিণের জানালা দুয়ার খোলা রাখি, কারণ দক্ষিণের বাতাস আমাদের খুব প্রশান্তি দেয়। এই সময় বাতাবি লেবু গাছে ফুল ফোটে, অনেক সুগন্ধি এই বাতাবি লেবুর ফুল। আমের মুকুল ধরে, যেটা চারিদিকে সুগন্ধে মৌ মৌ করে। এবং সেই ফুলের গন্ধে সমীর অর্থাৎ বাতাসগুলো চারিদিকে গন্ধে গন্ধে ভরিয়ে তোলে। এবার কবি ভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছেন, এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মানা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? কবি ভক্ত বলছেন, তুমি এখনো দেখনি? তুমি কেন আজ এমন অন্যমনস্ক, উন্মানা অর্থাৎ অন্যমনস্ক কেন? তোমার সেই পুষ্প সাজ কোথায়? কইল সে সুদূরে চাহিয়া, অলকের পাথার বাহিয়া। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। তখন কবি তার কবি ভক্তকে উদ্দেশ্য করে বলছেন, আমরা যখন কোনো চিন্তামগ্ন থাকি তখন দূরের দিকে তাকিয়ে থাকি, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো দিকে তাকায় না। এই এমন ভঙ্গিকে আমরা বলতে পারি যে অলকের পাথার বাহিয়া। তরি কি এসেছে কি, বেজেছে কি তার আগমনী গান। এই যে বসন্ত এসেছে, বসন্ত আসার পূর্বে তার আগমনী গান কি হয়েছে কি? সে কি আমাকে ডেকেছে? আমি তো শুনতে পাইনি, আমি তো তার সন্ধান নেইনি। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। তখন কবিভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছেন, হে কবি, তুমি বসন্তকে বন্দনা করে অর্থাৎ বসন্তের গুণগান করে তুমি গান রচনা করো না, তোমার সেই গান শুনি। কইল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবার। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া। রহেনি সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। তখন কবিভক্তকে উদ্দেশ্য করে বলছেন, মৃদু মধুকণ্ঠে তিনি বলছেন যে নাই হলো না হোক আমার গান, কিন্তু আমার জন্য তো বসন্ত থেমে নাই, বসন্ত তো চলে এসেছে ধরায়। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? তখন কবিভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছেন যে বসন্ত চলে এসেছে, এই জন্য কি আপনি বসন্তের প্রতি অভিমান করছেন? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। অর্থাৎ বসন্ত এসেছে, কিন্তু কবিকে উদ্দেশ্য করে কবিভক্ত বলছেন, তোমার বসন্তকে উদ্দেশ্য করে তোমার সে আগমনী গান নাই। তুমি বসন্তকে প্রশংসা করে তোমার সেই
তার বন্দনা নাই, এই জন্য তুমি তাকে তো বৃথা করে দিলে। কহিল সে পরম হেলাই, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাকে, পুষ্পরতি লোভেনি কি ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। তখন কবি পরম হেলায় অর্থাৎ তাচ্ছিল্যতার সাথে বলল, বৃথা কেন? ফাগুন বেলায় অর্থাৎ বসন্তকালে শাকে কি ফুল ফোটেনি? শাকে অর্থাৎ গাছের শাখাতে ফুল ফোটেনি? পুষ্পরতি লোভেনি কি ঋতুর রাজন, অর্থাৎ ফুলের কড়ি কি ঋতুর রাজন, ঋতুর রাজা পায়নি? মাধবী কুড়ের বুকে গন্ধ নাই, করে নাই অর্ঘ্য বিরোচন, অর্থাৎ মাধবী কুড়ি তার বুকে কি গন্ধ নাই, সে কি তার অর্ঘ্য অর্থাৎ তার উপকরণ বিরোচন করেনি, মানে নিবেদন করেনি, দেয়নি? হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? কবিভক্তের কথা, কবিভক্ত বলছেন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? হ্যাঁ, সব কিছু প্রকৃতিতে সব কিছু এসেছে, বসন্তে সব কিছু এসেছে, কিন্তু বসন্তের প্রতি কেন তোমার এত বিমুখতা, মুখ ফিরিয়ে নেওয়া? কেন তুমি মুখ ফিরিয়ে নিয়েছো বসন্তর কাছ থেকে? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে ভুলিতে পারি না কোনো মতে। তখন কবিভক্তকে উদ্দেশ্য করে বলছেন, কাছে সরে এসে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ এখানে শীতকাল, মাঘের সন্ন্যাসী অর্থাৎ শীতকালকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে। শীতকাল কুয়াশার চাদরে ঢাকা, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, অর্থাৎ শীতকাল পুষ্প শূন্য দিগন্তের পথে শেষ হয়ে গেছে, শূন্য হাতে, রিক্ত হস্তে, শূন্য হাতে। তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে, তাকেই বারবার মনে পড়ে ভুলতে পারি না কোনো মতে। এখানে তাহারেই মনে পড়ে ভুলিতে পারি না কোনো মতে, এখানে এই তাহার বা তার সেই ব্যক্তি হলো আমাদের কবির স্বামী, তার সাহিত্য সাধনার পথপ্রদর্শক, তার উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুর কারণে সে যে ব্যথিত, সেই ব্যথায় সে পাথর হয়ে গেছে। এই জন্য কবি কোনো কিছুই ঠিকমতো করতে পারছে না, সেটাই আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং কোথাও কোনো সমস্যা হলে, বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।